প্রিয় দর্শক, কালের কণ্ঠ সংবাদে স্বাগত। সাথে আছি আমি আব্দুল্লাহ জুবায়ের। বাংলাদেশের বৈষম্য বিরোধী ও সরকার পতন আন্দোলনকে মনসুন রেভলিউশন বলে আখ্যা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেছেন, দেশের মানুষ মুক্তভাবে কথা বলবে, ভয় ভীতি ছাড়া সমাবেশ করবে, তাদের পছন্দের ব্যক্তিকে ভোট দিয়ে নির্বাচিত করবে। এটাই তার সরকারের লক্ষ্য। সাধারণ অধিবেশনে বাংলায় বক্তৃতা দেওয়ার রেওয়াজ অব্যাহত রেখেছেন তিনি। বিস্তারিত প্রতিবেদনে। আমাদের ছাত্র জনতা তাদের অদম্য সংকল্প ও প্রত্যয়ের মাধ্যমে একটি স্বৈরাচারী ও অগণতান্ত্রিক শাসন ব্যবস্থা থেকে আমাদের মুক্তি এনে দিয়েছে। অদম্য সংকল্প ও প্রত্যয়ের মাধ্যমে ছাত্র জনতা একটি স্বৈরাচারী ও অগণতান্ত্রিক শাসন ব্যবস্থা থেকে বাংলাদেশকে মুক্তি এনে দিয়েছে। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে ভাষণে এ কথা বলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। সাধারণ অধিবেশনে বাংলায় বক্তৃতা দেওয়ার বিগত বছরের রেওয়াজ অব্যাহত রেখেছেন তিনি। বাংলাদেশের বৈষম্য বিরোধী ও সরকার পতন আন্দোলনকে মনসুন রেভলিউশন বা মনসুন অভ্যুত্থান বলে আখ্যা দেন ডক্টর ইউনূস। তার সরকারের গৃহীত সংস্কার কার্যক্রম ও লক্ষ্য সম্পর্কেও ধারণা দেন তিনি। নির্বাচন বিষয়ে তিনি বলেন, বাংলাদেশের মানুষ মুক্তভাবে কথা বলবে, ভয়ভীতি ছাড়া সমাবেশ করবে, তাদের পছন্দের ব্যক্তিকে ভোট দিয়ে নির্বাচিত করবে। এটাই তার সরকারের লক্ষ্য। অতীতের ভুলগুলোকে সংশোধন করে একটা প্রতিযোগিতামূলক ও শক্তিশালী অর্থনীতি এবং ন্যায়ভিত্তিক সমাজ ব্যবস্থা গড়ে তোলাই এই মুহূর্তে আমাদের মূল লক্ষ্য। ভাষণে ডক্টর ইউনূস জানান, জুলাই আগস্টে বাংলাদেশে যে যুগান্তকারী পরিবর্তন হয়েছে তার পরিপ্রেক্ষিতেই বিশ্ব সম্প্রদায়ের এ মহান সংসদে তিনি উপস্থিত হতে পেরেছেন। গণমানুষের, বিশেষ করে তরুণ সমাজের অফুরান শক্তি বিদ্যমান রাষ্ট্র কাঠামো ও প্রতিষ্ঠানগুলোর আমূল রূপান্তরের এক নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে বলেও উল্লেখ করেন তিনি। ডক্টর ইউনূস আরও জানান, প্রথম দিকে ছাত্র ও যুব সমাজ মূলত বৈষম্য বিরোধী আন্দোলন করলেও পর্যায়ক্রমে তা গণ আন্দোলনে রূপ নেয় এবং পরবর্তীতে সারা পৃথিবী অবাক বিস্ময়ে দেখেছে কিভাবে সমগ্র বাংলাদেশের মানুষ রাজপথ এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে কত দৃঢ়ভাবে রুখে দাঁড়িয়েছিল। সারা পৃথিবী অবাক বিস্ময়ে দেখেছে কিভাবে সমগ্র বাংলাদেশের মানুষ একনায়কতন্ত্র, নিপীড়ন, বৈষম্য, অবিচার ও দুর্নীতির বিরুদ্ধে রাজপথ ও সামাজিক যোগাযোগের মাধ্যমে দৃঢ়ভাবে রুখে দাঁড়িয়েছিল। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা তার বক্তব্যে আরও বলেন, ছাত্র জনতা তাদের অদম্য সংকল্প ও প্রত্যয়ের মাধ্যমে একটি স্বৈরাচারী ও অগণতান্ত্রিক শাসন ব্যবস্থা থেকে দেশকে মুক্ত করেছে। তরুণরা যে প্রজ্ঞা, সাহস ও প্রত্যয় দেখিয়েছে, বন্দুকের গুলি উপেক্ষা করেও তরুণরা বুক পেতে দাঁড়িয়েছিল। শত শত মানুষ চিরতরে হারিয়েছে তাদের দৃষ্টিশক্তি। মায়েরা, দিনমজুরেরা ও শহরের অগণিত মানুষ তাদের সন্তানদের কাঁধে কাঁধ মিলিয়ে নেমেছিলেন রাজপথে। ছাত্রদের অদম্য সাহসের কথা উল্লেখ করে প্রধান উপদেষ্টা জানান, তপ্ত রোদ, বৃষ্টি, মৃত্যু ভয়ে তোয়াক্কা না করে ছাত্র জনতা রাষ্ট্রযন্ত্রকে পরিচালনা করার অশুভ ষড়যন্ত্র পরাভূত করেছে। তাদের এই সম্মিলিত সংকল্পের মধ্যেই দেশের ভবিষ্যৎ নিহিত, যা একটি দেশকে বিশ্ব সম্প্রদায়ের মধ্যে একটি দায়িত্বশীল জাতির মর্যাদায় উন্নীত করবে। এই গণ আন্দোলনে রাজনৈতিক অধিকার ও উন্নয়নের সুবিধা বঞ্চিত বাংলাদেশের আপামর জনসাধারণকে ঐক্যবদ্ধ করেছে। ময়ূখ ইসলাম, কালের কণ্ঠ। চলতি বছরের মে মাসের শুরুতে সুদ হারের স্মার্ট রেট তুলে দিয়ে তা বাজার ভিত্তিক করে দেয় বাংলাদেশ ব্যাংক। মূলত আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর পরামর্শে স্মার্ট রেটের সমাপ্তি ঘটে। ফলে ব্যাংকগুলোর ঋণের সুদহার চড়া হয়। সুদহার বাড়লে ঋণের প্রবণতা কমে যাওয়ার কথা থাকলেও দেশে বেড়েছে ঋণ বিতরণ প্রবাহ। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। বিস্তারিত জানাচ্ছেন ময়ূখ ইসলাম। দীর্ঘদিন ধরে একটি নির্দিষ্ট ফ্রেমে বাঁধা ছিল ব্যাংকগুলোর বিতরণকৃত ঋণের সুদহার। চলতি বছরের মে মাসের শুরুতে সুদহারের স্মার্ট রেট তুলে দিয়ে তা বাজারভিত্তিক করে দেয় বাংলাদেশ ব্যাংক। মূলত আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর পরামর্শে স্মার্ট রেটের সমাপ্তি ঘটে। তারপর থেকেই বাড়তে থাকে ব্যাংকগুলোর ঋণের সুদহার। অনেক ব্যাংকে ঋণের সুদহার দাঁড়ায় 16 থেকে 17% পর্যন্ত।
সাধারণত সুদহার বাড়লে ঋণের প্রবণতা কমে যায়, কিন্তু দেশে সুদহার বাড়লেও উল্টো বেড়েছে ঋণ বিতরণ প্রবাহ। গত মার্চ জুন প্রান্তিকে ঋণ বিতরণ বেড়েছে ৩৬,০০০ কোটি টাকা। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদন বলছে, জুন শেষে শিল্প, ব্যবসা বাণিজ্য, ভোক্তা, কৃষি ও পরিবহন খাতে বেড়েছে ঋণ বিতরণ, শুধু কমেছে নির্মাণ খাতে। ২০২৪ সালের মার্চ শেষে ব্যাংক খাতের বিতরণ করা মোট ঋণের পরিমাণ ছিল ১৫,৬১,২২৭ কোটি ৩২ লাখ টাকা। আর চলতি বছরের জুন শেষে ব্যাংক খাতের বিতরণ করা মোট ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ১৫,৯৭,১০১ কোটি ৫৪ লাখ টাকা। সে হিসেবে ব্যাংক খাতে জুন প্রান্তিকে ঋণ বিতরণ বেশি হয়েছে ৩৫,৮৭৪ কোটি ২২ লাখ টাকা। আর বাণিজ্যিক ব্যাংকগুলোর ঋণ বিতরণে শীর্ষে উঠে এসেছে শিল্প খাত। তথ্য বলছে, চলতি বছরের জানুয়ারি মার্চ প্রান্তিকে শিল্প খাতে মোট ঋণ বিতরণ বেড়েছে ২৬,০০০ কোটি টাকা। বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী চলতি বছরের জুন প্রান্তিকে মৌলিক শিল্প খাতের মধ্যে মেয়াদি ঋণ বিতরণ হয়েছে ৩,৪৩,৩৩৭ কোটি ৬২ লাখ টাকা, যা মোট বিতরণকৃত ঋণের ২১.৫০%। এর আগে মার্চ প্রান্তিকে বিতরণ করা হয়েছিল ৩,৩১,২৪৬ কোটি ৮০ লাখ টাকা। সে হিসেবে জুন প্রান্তিকে বেশি বিতরণ করা হয়েছে ১২,০৯০ কোটি ৮২ লাখ টাকা। আর ২০২৪ সালের জুন প্রান্তিকে চলতি মূলধন হিসেবে বিতরণ করা হয়েছে ৩,২৪,৮৯৪ কোটি টাকা, যা মার্চ প্রান্তিকে ছিল ৩,১০,৯৯২ কোটি। সে হিসাবে ঋণ বিতরণ বেড়েছে ১৩,৯০২ কোটি টাকা। সব মিলিয়ে মৌলিক শিল্প খাত ও শিল্পের উপখাতে চলতি মূলধন হিসেবে মোট ঋণ বিতরণ বেড়েছে ২৫,৯৯২ কোটি টাকা। এককভাবে ঋণ বিতরণে দ্বিতীয় অবস্থানে রয়েছে ব্যবসা ও বাণিজ্য খাত। চলতি বছরের জুন শেষে এ খাতে ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৫,৩২,৮৩১ কোটি ৮০ লাখ টাকা, যা মোট ঋণের ৩৩.৩৬%। আর মার্চ শেষে এ খাতে বিতরণ করা ঋণের পরিমাণ ছিল ৫,২২,৫৩২ কোটি ৪৯ লাখ টাকা। সেই হিসেবে জুন প্রান্তিকে বেশি বিতরণ করা হয়েছে ১০,৯৯৯ কোটি ৩১ লাখ টাকা। বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী ২০২৪ সালের জুন শেষে গ্রাহকদের বিভিন্ন পণ্য কেনার বিপরীতে ভোক্তা ঋণ বিতরণও বেড়েছে। এছাড়া জুন প্রান্তিকে কৃষি খাতে বিতরণ করা ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৭২,১৭৪ কোটি টাকা, যা মোট বিতরণকৃত ঋণের ৪.৫২%। পরিবহন খাতে বিতরণ করা ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ১১,৫২৩ কোটি টাকা, যা মোট বিতরণকৃত ঋণের ০.৭২%। ময়ূখ ইসলাম, কালের কণ্ঠ। ছোট পর্দার তুমুল জনপ্রিয় অভিনেত্রী রুনা খান শুধু অভিনয় নয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে বরাবরই সরব এই অভিনেত্রী হঠাৎ করেই যেন কিছুটা চুপ হয়ে যান। গত বেশ কিছুদিনের নীরবতা ভেঙে আবারও সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব হলেন এই অভিনেত্রী। জানালেন এক আশ্চর্য তথ্য। বিস্তারিত জানাচ্ছেন উর্মি আক্তার সোমা। রুনা খান জানান, নিজের চুল বটি দিয়ে কেটেছিলেন এক সময়। ইডেন কলেজে পড়ার সময় হলে ছিলেন, সে সময় এই কাণ্ডটি ঘটান তিনি। সম্প্রতি ফেসবুকে নিজের চুল নিজেই কাটার কিছু ছবি পোস্ট করেন রুনা। আলোচিত এই অভিনেত্রীর ফেসবুকের ওই ছবিতে দেখা যায় হাতে কাটা চুল ধরে রয়েছেন। ফেসবুকে সেই পোস্টে রুনা লেখেন, নিজের চুল নিজেই কাটার অভ্যাস তার পুরনো। ইডেন কলেজে হলে থাকাকালীন সময় একবার কাঁচি ছিল না বলে বটি দিয়ে নিজের মাথার চুল কেটেছিলেন তিনি। অনেকগুলো নাটকের শুটিংও করেছেন বটি দিয়ে কাটা হেয়ার স্টাইলে। রুনা খান মনে করেন, এদেশের নারীরা নিজের ইচ্ছে মতো যে কোনো কাজই করতে পারে না। ওই পোস্টে রুনা আরও লেখেন, এই বঙ্গদেশে বেশিরভাগ নারী নিজের যখন যা ইচ্ছা তা করতে পারেন না। তিনি আরও বলেন, তার নিজের চুল, তাই তার যখন ইচ্ছা তখন তিনি কাটবেন এবং তার বটি বা কাঁচি যখন যেটা ইচ্ছা তা দিয়ে কাটবেন। এই ইচ্ছে পূরণই হচ্ছে তার বাঁচবার আনন্দ। তবে অভিনেত্রী এও উল্লেখ করেন, তার এই নতুন হেয়ার স্টাইল বটি দিয়ে কাটা নয়, বরং কাঁচি দিয়ে কেটেছেন তিনি। সময়ের আলোচিত অভিনেত্রীদের একজন রুনা খান। টেলিভিশন নাটকে অভিনয়ের মধ্য দিয়ে তার কর্মজীবন শুরু। পেশাগত অভিনয় জীবনে শুরু করেন ২০০৫ সালে জনপ্রিয় শিশুতোষ ধারাবাহিক ১, ২, ৩ সিসিমপুরের মধ্য দিয়ে।
এছাড়াও হালদা চলচ্চিত্রে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও বাচসাস পুরস্কার অর্জন করেন তিনি। গহীন বালুর চর ছিটকিনি ছবিতে অভিনয় করেও হয়েছেন বেশ প্রশংসিত। ছিটকিনি ছবিতে কাজের জন্য শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেত্রী মেরিল প্রথম আলোর সমালোচক পুরস্কারও রয়েছে তার ঝুলিতে। উর্মি আক্তার সোমা, কালের কণ্ঠ। চলতি মাসের ২৭ দিনে এক সেনা কর্মকর্তা সহ খুন হয়েছেন অন্তত অর্ধশত ব্যক্তি। ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর সামাজিক সহিংসতার ঘটনা নিয়ে পৃথক কোনো জরিপ না থাকলেও আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর পাশাপাশি বিভিন্ন মানবাধিকার সংস্থার অনুসন্ধানে উঠে এসেছে এসব তথ্য। আর্থসামাজিক ও মনোগত পরিবর্তনের সঙ্গে নৈতিক অবক্ষয়কে এর জন্য দায়ী করছেন অপরাধ ও সমাজ বিশ্লেষকরা। পুলিশ বলছে পরিস্থিতি নিয়ন্ত্রণে সর্বাত্মক চেষ্টা চলছে। বিস্তারিত প্রতিবেদনে। দেশের পরিবর্তিত পরিস্থিতিতে প্রায় প্রতিদিনই ঘটছে হত্যার ঘটনা। নিরপরাধ আশ্রয় হিসেবে বিবেচিত গৃহকোণেও হামলা চালিয়ে হত্যা করা হচ্ছে মানুষ। রেহাই পাচ্ছেন না মানসিক ভারসাম্যহীন যুবক থেকে শুরু করে রাজনৈতিক নেতারা। কিছু ক্ষেত্রে বলি হচ্ছেন নারী ও শিশুরাও। শুক্রবার পর্যন্ত চলতি মাসের ২৭ দিনে এক সেনা কর্মকর্তা সহ খুন হয়েছেন অন্তত অর্ধশত ব্যক্তি। সর্বশেষ শুক্রবার দেশের বিভিন্ন স্থানে স্কুল শিক্ষার্থী সহ হত্যা করা হয় ৪ জনকে। ৫ আগস্ট সরকার পরিবর্তন পরবর্তী সামাজিক সহিংসতার ঘটনা নিয়ে পৃথক কোনো জরিপ না থাকলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি বিভিন্ন মানবাধিকার সংস্থার অনুসন্ধানে উঠে এসেছে হত্যার ভিন্ন ভিন্ন তথ্য। হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির প্রতিবেদনে বলা হয়েছে, দেশে ৪ আগস্ট থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত নিহত হয়েছেন ৫৪৮ জন। সংস্থাটির নির্বাহী পরিচালক ইজাজুল ইসলাম জানান, এরা সবাই হত্যার শিকার হয়েছে। ১ সেপ্টেম্বরের পর থেকে নারী ও শিশু অপহরণ, ধর্ষণ, ডাকাতি, ছিনতাইয়ের পাশাপাশি পারিবারিক বিরোধের জের ধরেও হত্যার ঘটনা ঘটছে প্রতিদিন। গত শনিবার কয়েক ঘন্টার ব্যবধানে রাজধানীর ২টি এলাকায় ৩টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। মাদক কারবার, চাঁদাবাজি, ছিনতাই ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে তাদের হত্যা করা হয় বলে প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে। সম্প্রতি দেশে পিটিয়ে মানুষ হত্যার অভিযোগ পাওয়া যাচ্ছে। একই দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোফাজ্জল হোসেন নামে এক যুবককে এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম মোল্লাকে পিটিয়ে হত্যা করা হয়। এছাড়া পিটিয়ে হত্যা করা হয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাবেক নেতা আব্দুল্লাহ আল মামুনকে। ২১ সেপ্টেম্বর খাগড়াছড়ি ও পার্বত্য জেলা রাঙ্গামাটিতে সংঘর্ষ সহিংসতায় ৪ জন নিহত হন। সাম্প্রতিক কিছু হত্যাকাণ্ডের মধ্যে উল্লেখযোগ্য হল কক্সবাজারের চকরিয়ায় অস্ত্র উদ্ধার অভিযানকালে ডাকাতের ছুরিকাঘাতে সেনাবাহিনীর লেফটেন্যান্ট তামজিম সরোয়ার নির্জনের মৃত্যুর ঘটনা। এছাড়া সম্প্রতি চট্টগ্রামে শাহাদাত হোসেন নামের এক যুবককে চোখ বেঁধে গান গাইতে গাইতে পিটিয়ে হত্যা করা হয়। চাঁদাবাজি ও রাজনৈতিক কোন্দল, চোর সন্দেহে গণপিটুনি, ছিনতাইকারীর ছুরিকাঘাতে খুন, রাজনৈতিক আধিপত্য নিয়ে হত্যায় দেশের বিভিন্ন স্থানে সহিংসতা কমছেই না। এ বিষয়ে পুলিশ আইজিপি মোহাম্মদ মঈনুল ইসলাম জানান, দেশে সামাজিক নানান অস্থিরতার কারণে হত্যার পাশাপাশি নানা অপরাধমূলক ঘটনা ঘটছে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে সর্বাত্মক চেষ্টা চলছে। আর্থসামাজিক ও মনোগত পরিবর্তনের পাশাপাশি নৈতিক অবক্ষয়কে এর জন্য দায়ী করছেন অপরাধ ও সমাজ বিশ্লেষকরা। মাঠ পর্যায়ে পুলিশ এখনও স্বাভাবিক আইনশৃঙ্খলা রক্ষার কাজ করতে পারছে না বলেই অনেকেই নিজের হাতে আইন তুলে নিচ্ছেন, এমনটাও বলছেন তারা। ময়ূখ ইসলাম, কালের কণ্ঠ। আবুল হোসেন নিরক্ষর, ৭-৫ না বোঝা এই কৃষক নিজের বেগুন খেতে পোকা মারার কীটনাশক স্প্রে করে ঘুমোতে গিয়েছিলেন। এবার ফলনও হয়েছে বেশ, তাই নির্ভর ছিলেন কৃষক আবুল। কিন্তু ঘুম ভেঙে যাওয়ার পর বেগুন গাছগুলো দেখে তার মাথায় আকাশ ভেঙে পড়ে।
গাছগুলো সব নুয়ে পড়েছে। নষ্ট হয়ে গেছে 5 লক্ষাধিক টাকার বেগুন। তার সঙ্গে শত্রুতা করে এই কাণ্ড ঘটানো হয়েছে বলে অভিযোগ আবুলের। বিস্তারিত জানাচ্ছেন সাইদ রহমান। আমার শত্রুতি করে তাদের ঘাস মারা বিষ দিয়ে আমার টালটা মাইরে ফেলাইছে। বেগুনের জোয়ার আছে, বেগুন অনেক করে হইতো 5-6 লক্ষ টাকা আমি বেচারি করতাম, এটার জন্য আমার সব মাইরা শেষ করে দিছে। আমরা তো খরচ করে আমার 4টা ব্যাগ 3টা বাচ্চা, আমার এই ক্ষেতের উপরে সব নির্ভয়, আমি কি করে বাচ্চারি পেটটি পারি। শেরপুর সদর উপজেলার বলাইচর কান্দাপাড়া গ্রামের প্রান্তিক কৃষক আবুল হোসেন 1 বিঘা জমিতে উন্নত জাতের বেগুনের চাষ করেছিলেন। 2-1টি গাছে পোকার আক্রমণ দেখা দিলে স্থানীয় দোকান থেকে কীটনাশক কিনে স্প্রে করার পর মরে যায় সব বেগুন গাছ। এতে অন্তত 5 লাখ টাকার ক্ষতির শিকার হন তিনি। আবুল হোসেনের অভিযোগ, পূর্বশত্রুতার জের ধরে পোকা দমনের কীটনাশকের বদলে আগাছা দমনের কীটনাশক গছিয়ে দেন দোকানদার। আমি জীবন ভরাই কৃষি চাষ করি, সবজি করি। এবারও আমি বেগুন ডাল দিছি 1 লক্ষ টাকা সুদে করে। মঞ্জুর দোকান টানে আমি সার্ভিস নিয়ে আসি। সার্ভিস নিয়ে আসতে আমাদের এখানে মঞ্জুর দোকানদার আমার শত্রুতি করে তাদের ঘাস মারা বিষ দিয়ে আমার টালটা মাইরে ফেলাইছে। বেগুনের জোয়ার আছে, বেগুন অনেক করে হইতো 5-6 লক্ষ টাকা আমি বেচারি করতাম, এটার জন্য আমার সব মাইরা শেষ করে দিছে। আমি এর ক্ষতিপূরণ চাই। বাগানের ভিতরে 2 টাকা করে পোকা ধরছে, পাঠাই দিছি বিষে বাদে, চাইছে পোকা বিষ দিছে, ঘাস মরা বিষ দিয়ে 12টার সময় বিষ নিয়ে আইছে, বিকাল 5টা তনে বিষ দেওয়া ধরছে, মাগরিবের আজান দিছে খেত হয়, বিষ দিয়ে হারে বাড়িতে গেছে, দুপুরে খেতে আইছে, আইছে খেত সব সম্পূর্ণ মরা। আমরা এত খরচ করে আমার 4টা ব্যাগ 3টা বাচ্চা, আমার এই ক্ষেতের উপরে সব নির্ভয়, আমি কি করে বাচ্চারি পেটটি পারি। ক্ষেত থেকে প্রতিদিন 2 মণ করে বেগুন তুলে বিক্রি করা যেত। অন্তত আরও 2 মাস এভাবে বিক্রি করতে পারতেন। কিন্তু এই ঘটনায় সব আশা ভরসা শেষ কৃষক আবুলের। গরিব মানুষ অনেক কষ্ট করে আবাদ করছে, সে মঞ্জুরা খান থেকে বিষ নিয়ে আসে, প্রতি বছর বিষ নিয়ে আসে। এখন বিষ বাগুন খেতে বাগুনের ভিতরে পোকা আসছে, সে যায় মঞ্জুকে বলছে আমার খেতে পোকা এরকম পোকা ধরছে। মঞ্জু পোকার বিষ দেওয়ার বদল সে ঘাস মারা বিষ দিছে। আর বাগুন নামছে 2 মণ বাগুন তুলছে, প্রথম তোলায় 2 মণ বাগুন তুলছে, না মঞ্জু আগে দিলে শত্রুতা আছে, শত্রুতার কারণে চাইছে বেগুনের পোকা মারা বিষ ওরা না দিয়ে গাছ মারা বিষ দিয়ে বাগুন ডালে পুরে নষ্ট করে সব। গরিব মানুষ কামাই রোজগার করবো না, কত কষ্ট করে করলো, এই রোজগারের জন্য মঞ্জু ধরদার কোন শত্রুমি করে এই আবাদটা ধ্বংস করলো। অভিযোগের বিষয়টি অস্বীকার করে কীটনাশক ব্যবসায়ী বলছেন তিনি ভুল ওষুধ দেননি। যাওয়ার পরে ভুল দিছে, না কি বীজ দিছে না দিছে ওরা ওই জানি, এটা তো আমি জানি না। আমি ছোটোবেলা হয়তো ব্যবসা করি, হাজার মানুষের মধ্যে আমার প্রমাণ করা হয়, আমার যদি খেলা আরো ভুল যদি ওই থাকে কোনো বেলা দোকানে কেউ কম বলে ভুল হয়েছে, তারপর আমার করি নাইছে না কাগজ পাতি আছে, আমি এক্সট্রা পাইছি, এক্সট্রা পাই বেশি আমার কাগজ পাতি আছে, কৃষি অফিসার জানি, কৃষি অফিসার অভিযোগ দিব সব। কীটনাশক ব্যবসায়ীর বিরুদ্ধে অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক হুমায়ুন কবির। না, আমরা যে বিষয়টা করি, আমরা সবসময় কৃষকদেরকে সচেতন করি যে আপনার কোনো সমস্যা হইলে কৃষি বিভাগের উপসহকারী কৃষি অফিসারের কাছে যাবেন বা তাকে ফোন দিবেন বা আমাদের উপজেলায় আসবেন। তো ওরা প্রায় এই কাজটা করে, ওরা চলে যায় প্রথমেই কীটনাশকের দিক থেকে। আমি গত পরশু দিনও আমি এই শেখ বছরের কৃষকদের সাথে একটা ট্রেনিংয়ে ছিলাম, এই ইউনিয়নের আকাশ থেকে। আমরা সবসময় এই অভিযানগুলো করি, আমাদের ইন্সপেক্টর আছে, উনি যদি একটা সুনির্দিষ্ট অভিযোগ দেয় তাহলে বিষয়টা আমরা দেখব। ক্ষতিগ্রস্ত কৃষকের অভিযোগ আমলে নিয়ে তদন্ত করে কীটনাশক ব্যবসায়ীর বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেবে কৃষি অফিস, এমনটাই দাবি ক্ষতিগ্রস্ত কৃষক সহ স্থানীয়দের। সাইদ রহমান, কালের কণ্ঠ।
কালের কণ্ঠের সর্বশেষ সংবাদ পড়তে ভিজিট করুন www.কালেরকণ্ঠ.com। ফেসবুকে সংবাদ এর ভিডিও ও অনুষ্ঠান দেখতে ভিজিট করুন facebook.com/কালেরকণ্ঠ এবং facebook.com/কালেরকণ্ঠ ডিজিটালে। আর ইউটিউবে সব ভিডিও স্টোরি দেখুন আমাদের ইউটিউব চ্যানেল কালের কণ্ঠ এবং কালের কণ্ঠ ডিজিটালে। সাথে থাকার জন্য ধন্যবাদ।